আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে একটা বিষয় ক্লিয়ার করার জন্য আসলে আমি এই ভিডিওটা বানাচ্ছি। সেটা হলো আমার পার্সোনাল রাজনৈতিক ইস্যু। গতকালকে আমার এক বন্ধু আমাকে কমেন্টস করেছে যে, তুমি যখন বাংলাদেশে ছিলা তখন তো তুমি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলা এবং প্রেসিডেন্ট আব্দুল হামিদ তো তোমার দাদা লাগে, সেটা তো আমাদেরকে বলছিলা। আচ্ছা, ঠিক আছে। তার কথাটা আমি আসলে নেগেটিভলি নেইনি, কারণ হচ্ছে সে হয়তো বা আমার সম্বন্ধে বিস্তারিত জানে না। আমি জিনিসটা একটু ক্লিয়ার করতে চাই। সেটা হলো, সাপোজ ধরেন, যারা বিজনেসের সাথে জড়িত বা যারা বেসরকারি চাকরির সাথে জড়িত তারা আসলে রাজনীতি করতে পারে না। অ্যাকচুয়ালি আমার এডুকেশনটা ছিল কমার্স ব্যাকগ্রাউন্ড। সেই ক্ষেত্রে 2005 সালে আমি যখন মাস্টার্স কমপ্লিট করি, তখন মাস্টার্স কমপ্লিট করার পরে আমি সংক্ষেপে একটু ডিটেলসটা বলি, তাহলে আপনারা ক্লিয়ার হতে পারবেন যে আমি রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত কিনা। এখন আমি কেন আওয়ামী লীগকে গালিগালাজ করছি? অ্যাকচুয়ালি আমি আওয়ামী লীগকে গালিগালাজ করছি না। আমি গালিগালাজ করছি হচ্ছে দুর্নীতিবাজ, চুরি, ডাকাতি, খুনি এবং যারা এই দেশকে তোষামোদি করে, যারা এই অপকর্ম করে, তাদের বিরুদ্ধে আমি কথা বলতেছি। এটা আমি আগেও বলতাম, এখনও বলছি এবং ইনশাল্লাহ ভবিষ্যতে বলে যাব। এখন হয়তো বা অনেকে অনেক কমেন্টস করতে পারে, সেটা আমার কিছু যায় আসে না। তো আমি যে জিনিসটা বলতেছি, আমি আমার রাজনৈতিক প্রেক্ষাপটটা একটু ক্লিয়ার করি, হয়তো বা আপনারা বুঝবেন আমার ফ্রেন্ড কেন বলল যে আমি এক্স আব্দুল হামিদের নাতি। আচ্ছা, এখন জিনিসটা হলো যে 2005 সালে যখন মাস্টার্স কমপ্লিট করলাম তখন আমার লাইফটাকে 2005 থেকে 2024 অ্যারাউন্ড 20 ইয়ার্স। হ্যাঁ, তো আমি ধরে নিলাম এই 4টা সেক্টরে আমি ভাগ করি আমার লাইফটাকে। আমার এই সময়টাকে 20 বছর সময়টাকে 2005 থেকে 2010 আমি ঢাকার বাইরে ছিলাম। আমি আকিজ গ্রুপের এরিয়া ম্যানেজার ছিলাম কুমিল্লা ছিলাম 3.5 বছর। তারপরে আমি প্যারাডাইস ক্যাবলসে চলে আসি 1 বছর। তারপরে আমি ট্রান্সকম ক্যাবলসে যাই। আমার এক বস আছেন, আমার ফেসবুকে আমার বস আমার সাথে এন্টি আছেন এবং কথা বলে সবসময়। তো আমি ট্রান্সকম ক্যাবলসে 1 বছর কাজ করি। তো সেই সুবাদে আমি লোকাল যে কোম্পানিগুলো আছে, গ্রুপ অফ কোম্পানি, 3টা কোম্পানিতে, বড় 3টা কোম্পানিতে আমি 5 থেকে 6 বছর আমি জব করি। জব করার পরে সেই সময় তো ঢাকার বাইরে তো রাজনীতি করার কোনো সুযোগই ছিল না। আচ্ছা, যাক, তারপরে আসি। আমি 2011-তে আমি আমার কেরিয়ারটাকে চেঞ্জ করে আমি শিপিং লাইনে নিয়ে গেলাম। শিপিং লাইন বলতে ফ্রেট ফরওয়ার্ডিংয়ে আমি জব শুরু করলাম। 2011 থেকে 14 পর্যন্ত আমি ট্রান্সকম ট্রান্সকম সরি এমজিএইচ গ্রুপ, একটা মাল্টিনেশনাল কোম্পানি আছে, আনিস আহমেদের এটা মালিক। হুম তো ওনার আন্ডারে আমি জব করি প্রায় 3.5 বছর, এজ লাইক দ্যাট, 3.5-4 বছর, এজ লাইক দ্যাট। 4 বছর, বেলো 4 বছর আমি এমজিএইচ গ্রুপে আমি জব করি। জব করার পরে আমি 14 থেকে 15 আমি একটা শিপিং কোম্পানি, এটা একটা এজ লাইক মাল্টিনেশনাল কোম্পানি, ওয়ার্ক লজিস্টিক্সে আমি 1.5 ইয়ার জব করি। জব করার পরে 2015-র পরে আমি চিন্তা করলাম, যেহেতু আমার 5.5 বছরের এক্সপিরিয়েন্স, তাহলে সেই ক্ষেত্রে আমি আমার শিপিং লাইনে একটা লাইসেন্স তৈরি করতে পারি। তো আমি অনেক কষ্ট করে চাকরি করে, বেসরকারি চাকরি করে তার বেশি টাকা আর্ন করা যায় না। যাই হোক, আমি ম্যানেজ করে আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা পয়সা নিয়ে আমি একটা ফরওয়ার্ডিং কোম্পানি ফর্ম করি। ঠিক আছে, তো 15 থেকে 18 পর্যন্ত আমি আমার বিজনেসটাকে এস্টাবলিশ করার জন্য অনেক ট্রাই করেছি। আমি যদি রাজনীতিই করতাম, 2010 থেকে 2018 8 বছর তো আমি ঢাকায়, এবং তখন আওয়ামী লীগ ক্ষমতায়। এবং এই প্রেক্ষিতে আমি বলে রাখি যে বিফোর প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব এবং আমাদের বাড়ির কাছাকাছি, সাপোজ মিঠামইন থানা, ইভেন দো বাতের হোটেল, নাম কি, হারুন সাহেবের বাড়িও কিন্তু ওই এলাকায়। হ্যাঁ, মিঠামইন থানা এলাকায়, যে উনি প্রভাব খেলাইতেন আব্দুল হামিদ সাহেবের। তো যারা বাটি অঞ্চলের লোক, তারা দেখা গেছে যে ওই মিঠামইন থানার এরিয়াভুক্ত যারা আছে, তারা সবাই কিন্তু হামিদ সাহেবের সাথে কিছু না কিছুভাবে সম্পৃক্ততা ছিল। তো যাই হোক, পারিবারিক সূত্রে হয়তোবা আব্দুল হামিদ সাহেবের সাথে আমার একটা সম্পর্ক কিভাবে হয়, আমি 2বার বঙ্গভবনে যাই। বিভিন্ন দাওয়াতের মাধ্যমে আমি 2বার বঙ্গভবনে যাই এবং তার সাথে আমার কথা হয়। হ্যাঁ, কারণ হচ্ছে হামিদ সাহেব যখন লাস্ট ইলেকশনে পাশ করে, তখন আমার দাদা নুর ইসলাম চেয়ারম্যান, কাটকাল ইউনিয়নের নুর ইসলাম চেয়ারম্যানকে সবাই চিনে। উনি আমার দাদা। তো নুর ইসলাম চেয়ারম্যানে যখন আমি ফার্স্ট বঙ্গভবনে যাই, আমি প্রেসিডেন্টের সাথে হ্যান্ডশেক করে বলি যে, দাদা, আমি কিন্তু নুর ইসলাম চেয়ারম্যানের নাতি। ও হ্যাঁ, নুর ইসলাম চেয়ারম্যানের নাতি, তুমি এত বড় হয়ে গেছো? হ্যাঁ, তো ভালো তো, তাহলে তুমি এক কাজ করো, যোগাযোগ রাখো। হ্যাঁ, সালটা আমার মনে নেই, হয়তো বা 14-15 এই সময়কার। যাই হোক, তখন আমি ওনাকে বললাম যে, দাদা, তা আপনি তো লাস্ট ইলেকশন তো আমার দাদা আপনার জন্য অনেক কষ্ট করলো। তো হ্যাঁ, সে তো আমার সারা জীবন, নুর ইসলাম তো আমার সারা জীবন আমার বিপক্ষে ছিল। তো শেষ পর্যন্ত সে আমার জন্য অনেক কিছু করছে। তার 3-4টা কেন্দ্রে সে
অনেক কষ্ট করে হামিদ সাহেবকে পাশ করাই দিছে। তো যাই হোক, লাস্ট পর্যন্ত এমন হয়েছে, তো আমার দাদা অসুস্থ হয়েছিলেন, তারপরে পিজিতে আসলেন, বারডেমে ছিলেন, উনি অসুস্থ হয়ে রোগী অবস্থায় হয়ে শেষ পর্যন্ত 29 দিন পরে উনি মারা গেছেন। ওনাকে হামিদ সাহেব এর মধ্যে 2বার আসছিল, পিজিতে একবার, বারডেমে একবার, আয়সা ওনাকে দেখছে, টেক কেয়ার করছে। যাক, এটা পারিবারিক ব্যাপারে একটা একটা বন্ধুত্ব হিসাবে একটা ভালো সম্পর্ক ছিল। হামিদ সাহেব যেহেতু আমাদের বাড়িতে যেতেন, তো সেই হিসাবে 2বার বঙ্গভবনে গিয়ে আমি তার সাথে হ্যান্ডশেক করছি। সেই ক্ষেত্রে আমি শিপিং লাইনে জব করি। আমার অনেক বন্ধুদের সাথে আমি শেয়ার করছি যে আমি হামিদ সাহেবের নাতি। তো যাই হোক, তখন হয়তো বা তারা শুনছে, হ্যাঁ, হান্নান তো হামিদ সাহেবের নাতি, তাহলে তো আওয়ামী লীগ থেকে সে অনেক সুযোগ সুবিধা নিবে। অ্যাকচুয়ালি তা না। ব্যাপারটা হলো যে যখন হামিদ সাহেব তো একজন ভালো ব্যক্তি, ভালো লোক, তো তার কোনো প্রোগ্রামে যদি আসলে দাওয়াত পাইতাম তাহলে আমি যাইতাম সেই সুবাদে। 3টা দাওয়াত পেয়েছিলাম, 2বার আমি বঙ্গভবনে ঢুকছিলাম, আর আরেকবার আমি হয়তো বা পারিবারিক কারণে আমি যেতে পারি নাই। তো সব কিছু মিলিয়ে আমি বলবো যে সরাসরি আসলে আমার মানে কোনো রাজনীতিতে ইনভলভমেন্ট নাই। যেহেতু আমরা বেসরকারি চাকরি করছি, এবং বেসরকারি তখন আমি 2015 সাল থেকে যখন ব্যবসার সাথে জড়িত, তখন আসলে ওই পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে আসলে রাজনীতিতে অ্যাটেন্ড করার সময় সুযোগ আমি পাইছি না। তো যাই হোক, হয়তোবা সেই কারণে হয়তোবা বলতে পারেন যে আসলে 10 থেকে 24, গত 15 বছরে আসলে আমি কিছু করতে পারিনি, জিরো। যদি রাজনীতি করতাম, যদি মালয়েশিয়া বসেও যদি রাজনীতি করতাম, তাহলে হয়তোবা আজকে অনেক 2টা 3টার ইন্ডাস্ট্রির মালিক থাকতাম। ঢাকা শহরে এখন আমার মানে অবস্থা আসলে বলতে গেলে জিরো। তো যাই হোক, এগুলা বললে অনেক কথা, এত কথা বলার দরকার নেই। তো এই জন্য আমি আমার ফ্রেন্ডটাকে আমি ক্লিয়ার করার জন্য, অ্যাকচুয়ালি ক্লিয়ার করার জন্য, যেহেতু একই এলাকায় বাড়ি, একই জায়গায় বাড়ি, আমি 2-3বার বঙ্গভবনে গেছি, সেই সুবাদে প্রেসিডেন্টের সাথে আমার কথা হয়েছে, উনি আমার সম্পর্কে দাদা লাগে, আমার দাদার ফ্রেন্ড। তো সেই ক্ষেত্রে আমি যদি বলেও থাকি, তাহলে তুমি এই কথাতে তুমি বলা উচিত না যে আমি সরাসরি আওয়ামী লীগের সাথে জড়িত, তুমি আওয়ামী লীগের সাথে জড়িত, এখন আওয়ামী লীগের বিপক্ষে কথা বলতেছো। আসলে তা না। শোনেন, আমি একটা কথা বলি, যেমন পাতের হোটেলের মালিকই হাউন আঙ্কেল, হাউন আঙ্কেল, বাট আমরা তাকে বাই সম্বোধনই করি। 2000 সম্ভবত 16-17 এই সময়ের দিকে একটা পিকনিকের দাওয়াত পেয়েছিলাম গাজীপুরে। সেটা গাজীপুরে একটা রিসোর্টে। সো আমি সেখানে গিয়েছিলাম। তো যাওয়ার পরে আমার ফ্যামিলি ছিল আমার সাথে। তো যাওয়ার পরে আহ, একজন বড় ভাই এসে, আমার এলাকার বড় ভাই এসে বললো যে তুমি হারুন সাহেব আসছে, হারুন সাহেবের সাথে তুমি দেখা করো। তো আমি বললাম যে ভাই, আমি তো আসলে রাজনীতি করি না, এলাকার পিকনিক হিসাবে আসছি। আচ্ছা, পিকনিক কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টের পিকনিক, আচ্ছা ঠিক আছে, পিকনিকে আসছি, তো পরিচয় হয়ে থাকো, কাজে লাগলেও লাগতে পারে। তো তখন আমি ওনার সাথে ওনার কাছে গেলাম, গিয়ে আমি হাতটা বাড়ায় দিলাম, গিয়ে বললাম যে আমি আমি জানি যে আমার বাবার নাম বা আমার চাচার নাম বললে হয়তো নাও চিনতে পারে, যেহেতু কাকরাইল ইউনিয়নের নুর ইসলাম চেয়ারম্যানকে চিনে না, মিঠামন থানার নুর ইসলাম চেয়ারম্যানকে চিনে না, এমন ব্যক্তি নাই। তখন আমি হাতটা বাড়ায় হ্যান্ডশেক করে আমি বললাম যে হারুন ভাই, আমি কিন্তু নুর ইসলাম চেয়ারম্যানের নাতি। তখন সে একটা অন্যরকম ফিলিংস আমার সাথে দেখাইলো, দেখাই বললো, হো ইজ নুর ইসলাম চেয়ারম্যান। আমি পুরো অবাক হয়ে গেলাম, আপনি নুর ইসলাম চেয়ারম্যানকে চিনেন না? আপনি বাটি অঞ্চলের লোক? তো পরে বললাম যে আচ্ছা ঠিক আছে, আমার চাচাতো ভাই বাসা মিয়া তো আপনার সাথে একই স্কুলে, আজিমুদ্দি স্কুলে লেখাপড়া করছে। হ্যাঁ, আপনারও নাকি একদিন পেদানিও দিছে। হ্যাঁ, আপনারা নাকি মারামারি করতেন, আপনার নাকি পেদানিও দিছে। তো আপনি ইয়ারে চিনেন নাকি, বাসা মিয়ারে চিনেন নাকি? হুইজ বাসা? আমি বাসা মিয়াকেও চিনি না। উনি এমন অ্যাটিটিউড করলেন যে আমাকে সে জীবনে কখনোই দেখতে চায় না, বা আমার সাথে সে কোনো কথা বলতে চায় না। সে আমার হাতটাকে চিৎকায় ফেলে দিল। সেদিন থেকে সেদিন থেকে আমি মনে প্রাণে এই হারুন সাহেবকে আমি ঘৃণা করি। তারপর থেকে এই ঢাকা শহরে 2017 থেকে ধরেন, 17 থেকে 19, এরপরে তো আমি 2 বছর বাংলাদেশে ছিলাম, 19-এর পরে আমি বিদেশে আসছি। এই 2টা বছর আমি আমাকে অনেকে ডাকছে, অনেকে দাওয়াত দিছে যে এই জায়গায় হামিদ সাহেব আসবে, এই জায়গায় হারুন সাহেব আসবে, তুমি আসো হান্নান, একটু ফ্রন্টে আসো। তখন আমি বলছি, ভাই আমি তো রাজনীতি করি না, আর আমি এই প্রোগ্রামে অ্যাটেন্ড করবো না। কারণ হলো আমি হারুন সাহেবকে পছন্দ করি না। উনি আমার সাথে ফার্স্ট ইমপ্রেশনে যেই, আমি জানি না ওনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু, আমি জানি না। তো একজন শিক্ষিত লোক হিসাবে আমি যেহেতু অনার্স মাস্টার্স কমপ্লিট, এবং আমার যেহেতু অনার্স মাস্টার্স করার পরেও আমি মার্কেটিংয়ের উপর MBA করেছি, তাহলে এমন একটা ব্যক্তিকে সে যখন একটা মানে হাতটাকে ছুঁড়ে ফেলে দিল, আমি এখন ইনসাল্ট ফিল করছি। তার কোনো প্রোগ্রামে আমি যাব না, বা আমি রাজনীতিতে ভাই আমার নামটা লেখাতে চাই না। সামহাও কেউ আমাকে, এলাকার লোকজন আমাকে চেষ্টা করছে ইনভলভ করার জন্য আওয়ামী লীগের রাজনীতিতে, বাট আমি সরাসরি কখনোই ইনভলভ হইনি। ঠিক আছে, তো এলাকার লোক হিসাবে হয়তো 2-1বার বঙ্গভবনে গেছি, যাক। তো আমি সেই কথাটা বলতে চাই না, বঙ্গভবন যাওয়া কোনো অপরাধ নয়, কিন্তু রাজনীতি করাটাও কিন্তু অপরাধ নয়। হ্যাঁ, আমার চয়েস থাকতেই পারে, আমি আওয়ামী লীগ করতে পারি, আমি বিএনপি করতে পারি, আমি জামাত করতে পারি, আমি যে কোনোটা করতে পারি। আমি এজ এ পার্সোনাল ব্যক্তি হিসাবে আমি যে কোনো রাজনীতিতে আমার নাম লেখাতে পারি, এটা স্বাভাবিক, এটা সবারই অধিকার আছে। তার মানে এই নয় যে আমার চরিত্রকে আমি বিকিয়ে দিব,
আমার সত্তাকে আমি বিকিয়ে দিব। হ্যাঁ, আমি তেলবাজি আমি কখনো পছন্দ করি না। আমি কারো সাথে তেল দিয়ে এইভাবে কথা বলারও আমি শিখি নাই। আল্লাহ আমাকে শিখায় নাই, আমার বাপ মা আমাকে শিখায় নাই। তো আমি যে জিনিসটা আমি ক্লিয়ার করতে চাই, এই আমার রাজনৈতিক প্রেক্ষাপটটা, যে আসলেই সরাসরি আমি রাজনীতিতে করি না, কিন্তু আমি যারা রাজনীতি করে তাদের ব্যাপারে এখন আমি মুখ খুলতেছি। তারপরে 2019-এ আমার ওয়াইফ পিএইচডির জন্য একটা ইউনিভার্সিটি থেকে, মালয়েশিয়া থেকে 75% স্কলারশিপে উনি চলে আসে, আমিও তার সাথে চলে আসি। আমি চিন্তা করলাম যেহেতু বাংলাদেশে আমার বিজনেসটা করতে কষ্ট হচ্ছে, আমার এলাকার লোকজন, হাজার হাজার লোকজন ভালোভাবে ব্যবসা বাণিজ্য করতেছে, আমি অনেকের পিছনে, সত্যিকার অর্থে আমি অনেকের পিছনে ঘুরছি, বাট কেউ আমাকে স্থান দেয় নাই, কেউ আমাকে পাত্তা দেয় নাই। ঠিক আছে, চিন্তা করলাম যে আমি যেহেতু রাজনীতি করি না, এই জন্য হয়তো বা কেউ আমাকে কাছে টেনে নেয় নাই এবং বলে নাই যে ঠিক আছে আমি তোমাকে সাপোর্ট দিচ্ছি, তুমি বিজনেস করে যাও। আর যার কারণে আমি চিন্তা করলাম যেহেতু আমাদের যে বিজনেসের ক্যাটাগরি, এতে আসলে অনেক লিকুইড মানির প্রয়োজন, সেই ক্ষেত্রে আমি চিন্তা করলাম যে না, আমিও তাহলে আমার ওয়াইফের সাথে আমি বিদেশে চলে আসলাম। আমি এসে মালয়েশিয়া থেকে টুকটাক আমার লাইসেন্সটাকে বাঁচিয়ে রাখছি এবং টুকটাক কাজ করতেছি। আমি আমার লোকালি মালয়েশিয়াতে টুকটাক বিজনেস বাণিজ্য করে আমি চলতেছিলাম। 2020-এ যখন করোনা আসে, তখন আমি মালয়েশিয়াতে আমি অবস্থান করি আমার ফ্যামিলি সহ। আমার ফ্যামিলি প্রেগনেন্ট হয় 2020-এর অক্টোবরে, আমার ছেলের জন্ম হয়। 2020-এ আমার জীবনে অনেকগুলো ঘটনা ঘটে যায়। 2020-এ আমার বাবা মারা যায়, 22 মার্চ মারা যায়, অক্টোবরের 13 তারিখ আমার ছেলের জন্ম হয়। এবং 2020-এর প্রথমে ডিসেম্বর জানুয়ারির দিকে আমি ফেসবুক, ইউটিউব, বিভিন্ন চ্যানেলে আমার বিজনেসের ক্যাটাগরি নিয়ে আমি অলরেডি ভিডিও বানানো শুরু করেছিলাম। আনফর্চুনেটলি আমার বাবা যখন 2020-এ মারা যায়, আমি হার্টেড হয়ে যাই। যখন আবার 2020-এর অক্টোবরে আমার ছেলে জন্ম হয়, তখন আমি আসলে সম্পূর্ণ মিডিয়া থেকে, অনলাইন থেকে আমি ডিটাচ হয়ে যাই, কারণ তখন আমার ফোকাস অনলি ফর মাই বেবি। ঠিক আছে, তো এই 2021 গেল, 22 গেল, 23 গেল, আমি অনলাইনের সাথে জড়িত ছিলাম না। কখনোই কথা বলিনি, কখনো ভালো মন্দ নিয়ে কথা বলার বা সুযোগ করার কিছু হয়নি। নিজে গোপনে ব্যবসা বাণিজ্য করে গেছি। হ্যাঁ, যাই হোক, এখন পার্সোনাল বললে অনেক কিছু, তো এগুলো আমি শেয়ার করতে চাই না। তো সব কিছু মিলিয়ে আমি ক্লিয়ার করতে চাই যে আসলে রাজনীতি প্রেক্ষাপটটা হলো আলাদা, আর বাস্তবিক নিজের জীবনটা হলো আলাদা। কেউ যদি আপনার রাজনীতি করেন, তার রাজনীতি লাইফের সাথে পার্সোনাল লাইফকে কখনো মিলাবেন না। আমি এটা সব সময় প্রত্যেকটা ভিডিওতে দেখবেন আমি বলছি, অতিরঞ্জিত করবেন না, কাউকে ঠকাবেন না, কাউকে মারবেন না, কারোর প্রতি অত্যাচার করবেন না। আপনি রাজনীতি করেন ঠিক আছে, কিন্তু রাজনীতির পাশাপাশি রাজনীতিটাকে আলাদা রাখেন, আপনার ব্যক্তিত্বটাকে আলাদা রাখেন, বিজনেসটাকে আলাদা রাখেন। প্রত্যেকটা সত্তা আপনি আলাদা আলাদা চিন্তা ভাবনা করে দেখেন। তো সব কিছু মিলিয়ে আমি যখন 2024-এ আসলো, 2024 সালে হঠাৎ করে অ্যাকচুয়ালি ওই 24-এর মার্চ এপ্রিলের দিকে আমার ফ্যামিলি বাংলাদেশে যায়, ছেলে সহ। আমার দিস অক্টোবর মাই বেবি উইল বিকাম 4 ইয়ার্স। সো তারা যখন দেশে যায়, তখন তারা আমাকে মেসেজ দিয়েছিল যে ছাত্র আন্দোলন শুরু হয়েছে। হ্যাঁ, ছাত্র আন্দোলন শুরু হয়েছে। তখন আমার বুম বাংলো, আচ্ছা ঠিক আছে দেখি তো ফেসবুকে। কেউ এই 3 বছরে কেউ বলতে পারবে না একটা মেসেজ, একটা ফোন, একটা কোনো কিছু বিষয়ে আমি শেয়ার করছি এই অনলাইনে। বাট 2024-এ যখন জুলাই আসলাম, 15 তারিখে দেখলাম যে ছাত্ররা সিরিয়াসলি আন্দোলন করতেছে, এবং আমি একদিন এটাকে নিয়ে একটু ইউটিলাইজ করলাম যে আসলেই তো সত্যিকার অর্থে তারা তো একটা কি বলবো, একটা সঠিক অধিকার নিয়ে তারা আন্দোলনটা করতেছে, তাহলে তাদের পাশে থাকা দরকার। এই আমার আবার এই অনলাইনে ইনভলভমেন্ট হওয়া এবং অনলাইনে আমি জড়িত হওয়া। তখন আমি 2024-এর আপনার এই 15 জুলাই থেকে আমি মেসেজ দেওয়া শুরু করলাম। হ্যাঁ, মেসেজ দেওয়া শুরু করলাম, প্রতিদিন একটা করে ভিডিও বানাচ্ছি, আমি গাড়ি নিয়ে ড্রাইভ করছি, আমি একটা ভিডিও বানাচ্ছি, পোস্ট দিচ্ছি। আসলে তখন আমি চিন্তা করলাম যে আমাদের ফরেন কান্ট্রিতে, আমরা যারা বিদেশে থাকি, তারা প্রত্যেকটা চ্যানেল, প্রত্যেকটা ব্যক্তি যেভাবে পার্সোনালভাবে ইয়ে করলো, এই আপনার কি বলে, যেভাবে পার্সোনালভাবে তারা যখন মন্তব্য দিতে থাকলো, তো চিন্তা করলাম যে না, সত্যের জয় চিরদিনই হয়, তাহলে সত্যের পিছনে থাকাটা অত্যন্ত জরুরি। এবং এই গত 15-20 বছরের যে সিনারিটা আমরা দেখলাম বাংলাদেশে, যে আসলেই শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পরে এই যে 72 থেকে 75 এই 3টা বছর যেভাবে উনি চালিয়েছেন, উনি মুক্তিযুদ্ধের জন্য যে ভূমিকা উনি পালন করেছিলেন, যে অবতীর্ণ হয়েছিলেন, সেই মুক্তিযুদ্ধ জয়ের জন্য শেখ মুজিবুর রহমানের বিকল্প কোনো ব্যক্তি এই বাংলাদেশে এখনো জন্মায় নাই। তারপরে বাট ওনার শাসনকাল 72 থেকে 75 যে অ্যাক্টিভিটিস, যেই আপনার যে আইন শৃঙ্খলা বা যেভাবে উনি
পরিচালনা করতেছিলেন দেশটাকে, সেটা ছিল প্রশ্নবিদ্ধ। ঠিক সেম আজকে গত 15 বছরে, 15.5 বছরে শেখ হাসিনা যেভাবে দেশটাকে পরিচালনা করেছে, এটা আমি আওয়ামী লীগকে দোষী না। আওয়ামী লীগ একটা দল আলাদা, কিন্তু একজন ব্যক্তি যেভাবে আওয়ামী লীগকে সে কলুষিত করেছে, যেভাবে আওয়ামী লীগে সে সে চালিয়েছে, সে গত 10-15 বছরে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। তাই আমি মনে করি সত্যের পথে কথা বলা কোনো রাজনীতিক নেচার নয়, রাজনীতিক বৈশিষ্ট্য নয়। আপনি রাজনীতি করেন আর নাই করেন, আপনার পার্সোনালিটি আপনাকে শো করতেই হবে। আপনি কি চান, আপনার চিন্তা ভাবনা কি, আপনার মননশীলতা, আপনার আপনার আপনি কি বলতে চান, আপনার দেশের জন্য কি করা উচিত, আপনার পরিবারের জন্য কি করা উচিত, আপনার সমাজের জন্য কি করা উচিত। অতএব এখন যারা এই ধরনের মন্তব্য করেন যে আওয়ামী লীগকে গালিগালাজ করছে, আওয়ামী লীগকে আবার সামনে আনার জন্য চেষ্টা করা, আওয়ামী লীগের পাঁচাটা লোকগুলোকে আবার জড়িত করে আবার হুঙ্কার দেওয়া, এই হুঙ্কার থেকে আবার যারা আওয়ামী লীগের এই দুর্নীতির বিপক্ষে যারা কথা বলে তাদেরকে আপনার থামিয়ে দেওয়া, নট ইজি, নট ইজি। যারা সত্যের পথে থাকে, সত্যের কথা বলে, তাদেরকে কেউ থামাতে পারবে না, কেউ থামাতে পারবে না, এই পৃথিবীর কেউ থামাতে পারবে না, একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া কেউ থামাতে পারবে না। অতএব কারো পক্ষে বা কারো সম্বন্ধে কোনো মন্তব্য বা কোনো কটূক্তি বা কোনো কমেন্টস করতে গেলে আগে নিজের চরিত্রকে আগে প্রশ্ন করুন এবং 1000বার 100বার চিন্তা করে তারপর কমেন্টস করুন। প্রিয় বন্ধুরা, প্রিয় দেশবাসী, আমি আশা করি আপনারা সবাই সত্যের পথে থাকবেন, সত্য কথা বলবেন এবং দেশ ও মানুষকে ভালোবাসবেন, কোনো ব্যক্তিকে নয়। কারো কারো চামচামি করে জীবন লাইফ লিড করবেন না। নিজের ব্যক্তিত্বকে গড়ে তুলুন, নিজের সত্তাকে আলাদাভাবে তৈরি করুন, যেমন আপনার কর্মের জন্য আপনাকে এই পৃথিবীর মানুষ মনে রাখবে। এটাই আমার শেষ কথা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।